ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব সবকিছুর চালিকাই রাজনীতি। তাই রাজনীতির 10 দিক নিয়ে রাজকাহন নিবেদন করছে জি-20 ইস্পাত। সাথে আছি আমি তাসনুভা তন্নি। সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ ইস্যুতে বিএনপির সঙ্গে এনসিপির দূরত্বের মধ্যেই সম্প্রতি আবারও নতুন করে ৭১-এর মুক্তিযুদ্ধ, ২৪-এর গণঅভ্যুত্থান এবং জাতীয় সঙ্গীত নিয়ে জামায়াত ও এনসিপির মধ্যে বিভাজন দেখা দিয়েছে, যার শুরুটা হয়েছে সম্প্রতি আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার আন্দোলনে গোলাম আজম ও সাইদির বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই স্লোগান এবং জাতীয় সঙ্গীত গাইতে বাধা দেওয়ার মধ্য দিয়ে। বিশেষ করে জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির মধ্যে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র বাকযুদ্ধের মধ্যে আজ এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, ৭১-কে অস্বীকার করে যদি কোনো গোষ্ঠী রাজনীতি করতে চায় তাহলে তাদের রাজনীতি বুমেরাং হবে। দলটির অন্যরা বলছেন, জাতীয় সঙ্গীত ইস্যুতে উদ্দেশ্যমূলকভাবে এনসিপিকে টার্গেট করা হচ্ছে। উদ্ভূত এই পরিস্থিতিতে এনসিপির ভেতরে থেকে কেউ কেউ আবার প্রশ্ন তুলেছেন, আমরা কি সবাইকে শত্রু বানিয়ে ফেলছি? কেন আত্মপ্রকাশের ৩ মাস যেতে না যেতেই এনসিপির নেতারা এক একজন এক এক রকম বক্তব্য দিয়ে নিজেরাই নিজেদের থেকে বিভক্ত দ্বিধান্বিত হচ্ছেন? অন্যান্য দলগুলোকে কিভাবেই বা দেখছেন? এই আলোচনায় আজকে আমরা রাজখান স্টুডিওতে উপস্থিত হতে দেখেছি বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, আছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি এবং আছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার। স্বাগত জানাচ্ছি আজকের রাজকাহনে। সারওয়ার তুষার, আপনাকে দিয়ে শুরু করছি। এনসিপি নিয়ে নানান রকম আলোচনা সমালোচনা চলছে, বিশেষ করে হাসনাত আবদুল্লাহ ডাকে আপনারা আসলে সবাই এক হওয়ার কথা বলছিলেন, বিশেষ করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার ইস্যুতে, এবং সেই সময় আমরা দেখেছি সবাই আসলে একও হয়েছেন। কিন্তু এই যে আন্দোলনের সময় কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে এবং সেই ঘটনাগুলোকে কেন্দ্র করে উপদেষ্টা মাহফুজের যে ফেসবুক স্ট্যাটাস, সেটিকে কেন্দ্র করে এক ধরনের বিভাজনের রাজনীতি আমরা শুরু হতে দেখলাম। একটা দীর্ঘ সময় পর্যন্ত, বা আসলে যদি আমরা এই ৫ আগস্টের পরবর্তী সময় পর্যন্ত বলি, খানিকটা বিএনপির সাথে আপনাদের দূরত্বটা পরিলক্ষিত হলেও জামাতের সাথে আপনাদের এতখানি দূরত্ব আসলে এর আগ পর্যন্ত কখনোই পরিলক্ষিত হয়নি। এবারের এই দুটো ঘটনায়, অর্থাৎ এই যে স্লোগান এবং জাতীয় সঙ্গীত ইস্যুতে হঠাৎ করে জামায়াতের সাথে আপনাদের চরম বিরোধ আসলে দেখা যাচ্ছে, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পাল্টাপাল্টি যে স্ট্যাটাস আমরা দেখছি, তার মানে আপনাদের মধ্যে আসলে এই প্রতিক্রিয়াগুলোকে আপনাদের দূরত্বকে সুস্পষ্ট করছে। আপনাকে ধন্যবাদ। আমি আমাদের সহ আলোচককে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে এটা তো রাজনীতির প্রশ্ন। রাজনৈতিক দলগুলোর সাথে, একটা দলের সাথে আরেকটা দলের নৈকট্যই বলেন আর দূরত্বই বলেন, এগুলো সবই হবে রাজনীতির সাপেক্ষে। এনসিপি তার রাজনীতি কিছু ক্ষেত্রে পরিষ্কার করেছে, কিছু ক্ষেত্রে এখনও এটার ক্যারেক্টারটা দাঁড়াচ্ছে, এরকম একটা অবস্থায় আমরা আছি, তাই না? এটা একটা নতুন দল। তো সেই ক্ষেত্রে আমাদের তো কতগুলো এই বাংলাদেশের বা এই অঞ্চলের ইতিহাস, এই অঞ্চলের রাজনীতি ইত্যাদি নিয়ে আমাদের কিছু অবস্থান আছে, কিছু পর্যালোচনা আছে, কিছু পর্যবেক্ষণ আছে। তো সেইখান থেকে আমরা তো রাজনীতিতে কৌশল লাগবে, এটা যেমন সত্য, কিন্তু নীতি বিবর্জিত কোনো কৌশল তো আসলে রাজনৈতিক কৌশল না। তো সেই কারণে আমাদের কথাটা হচ্ছে কতগুলো জিনিসকে আমরা রাজনীতির ঊর্ধ্বে রাখতে চাই। আমাদের জাতীয় ইতিহাস, আমাদের ৭১-এর অর্জন, এই অঞ্চলের মানুষের যেগুলো গণসংগ্রামের যে অর্জনগুলো আছে, এগুলো নিয়ে কোনো রাজনীতি করা যাবে না। এগুলো রাজনীতির ঊর্ধ্বে আমাদের, আমরা এটার গর্বিত উত্তরাধিকার। তো যখনই এই জিনিসগুলোকে যদি কেউ প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে এবং আমাদেরকেও সে ধরনের একটা অবস্থান নিতে হবে বলে তারা ধারণা করে, কিংবা যদি মনে করে যে ৭১-কে গ্রহণ করাটা হচ্ছে আসলে আওয়ামী লীগের রাজনীতি, এরকম যদি কারোর মনে হয়, সেক্ষেত্রে তো কিছু আমাদের দিক থেকেও কিছু প্রতিক্রিয়া হবেই। এটা তো অবশ্যম্ভাবী, তাই না? আপনি এই প্রশ্নটা তো খুবই ন্যায্য যে আপনাকে বাংলাদেশে রাজনীতি করতে হলে ৭১ প্রশ্নটাকে পরিষ্কার করতে হবে। ৭১-এ যদি আপনার কোনো প্রশ্নবিদ্ধ ভূমিকা থেকে থাকে, যদি আপনার মানে যেটা বলা হচ্ছে যে গণহত্যার সহযোগিতার অভিযোগ থাকে, যুদ্ধাপরাধের সহযোগিতার যদি অভিযোগ থাকে, তাহলে সেটার জন্য আপনাকে অবশ্যই প্রকাশ্যে অবস্থান পরিষ্কার করে তারপর রাজনীতি করতে হবে। কারণ আপনি এই অঞ্চলের মানুষের জন্য রাজনীতি করবেন, কিন্তু এই অঞ্চলের যে ধারাবাহিক সংগ্রামগুলো, সেই সময় আপনি জনগোষ্ঠীর বিরুদ্ধে দাঁড়াবেন। ৪৭ সালে যখন পাকিস্তান আন্দোলন হচ্ছে তখনও বিরুদ্ধে দাঁড়াবেন, যখন আপনি 71-এ আবার মুক্তিযুদ্ধ হচ্ছে তখন আপনি অখণ্ড পাকিস্তানের পক্ষে দাঁড়াবেন। হ্যাঁ, এটা করার পরে যদি কারোর মনে হয় যে ২৪ সালে এসে তাদের যে অবস্থান, অবশ্যই আমরা এটা স্বীকার করি, এটার এই অবস্থানের কারণে ৭১ প্রশ্নটা একরকম ছাড় পাবে, ব্যাপারটা কিন্তু সেরকম না। এবং আমরা অবশ্যই আওয়ামী লীগের যে মুক্তিযুদ্ধের চেতনার রাজনীতি, বা আওয়ামী লীগ যেভাবে এটাকে অ্যাবিউজ করেছে, মিসইউজ করেছে এবং একটা দলীয় স্বার্থে ফ্যাসিবাদী মতাদর্শ হিসেবে মুক্তিযুদ্ধের চেতনাকে ব্যবহার করেছে, আমি কিন্তু বারবার বলেছি যে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের চেতনা এক জিনিস না। মুক্তিযুদ্ধ এই অঞ্চলের মানুষের সবচেয়ে বড় অর্জন, গর্বের ব্যাপার, এবং এটা একটা জেনুইন ব্যাপার। মুক্তিযুদ্ধের চেতনাটা এখানে বিশেষ কতগুলো আওয়ামী লীগের ন্যারেটিভ বা বাংলাদেশের ঔপনিবেশিক সাংস্কৃতিক রাজনীতির
বয়ানের মধ্যে দিয়ে তৈরি করেছে আওয়ামী লীগ, যেটা সুবিধা সবচেয়ে বেশি আওয়ামী লীগ পাচ্ছে। শুধু আওয়ামী লীগ অবশ্যই এটা তৈরি করেনি, আরও অনেককে বলা যাবে। তাহলে এইটার বিরোধিতা আপনি করতে পারেন, মুক্তিযুদ্ধের চেতনার নাম দিয়ে আওয়ামী লীগ যে কাজগুলো করেছে। কিন্তু তাই বলে কি আমরা বলবো যে মুক্তিযুদ্ধ একটা ওয়ার্কস ছিল, মুক্তিযুদ্ধ একটা আপনার স্ক্যাম? সেই সুযোগ তো কোনোভাবেই নেই। তার মানে হচ্ছে যে যখন এই ইস্যুগুলো আসবে, আপনি তো রাজনীতিতে এটা ঠিক, আপনি কোন বলটা খেলবেন এবং কোন বলটা ছেড়ে দেবেন এটা আপনার রাজনৈতিক বিবেচনার বিষয়। কিন্তু কতগুলো ফান্ডামেন্টাল বিষয় আছে, হ্যাঁ, যখন বাউন্সার আপনার মুখের উপর আসতে থাকবে, যেমন 71-এর মতো প্রশ্ন যখন সামনে আসবে, তখন আপনার এই বল খেলা ছাড়া, মোকাবেলা করা ছাড়া কোনো উপায় নেই। কিন্তু স্যার তুষার, গোলাম আজমের বাংলায় এই যে স্লোগানের দায়িত্ব তাদেরকেই নিতে হবে, এই মন্তব্য করেছে এখন এনসিপি। যখন এই স্লোগান দেওয়া হচ্ছিল, কিংবা যে আন্দোলনে আসলে এই স্লোগানটি দেওয়া হয়েছে, সেই আন্দোলন তো আপনাদের ডাকিয়ে ছিল বা হাসনাত আব্দুল্লাহ ডাকেছিল, সেখানে যদিও সবাই অবস্থান করছিলেন, সবাইকেই ডাকা হয়েছিল। ঠিক ওই মুহূর্তটাতে, ওই সময়টাতে আপনারা কেন কোনো ধরনের পদক্ষেপ নিলেন না? না, আমরা পদক্ষেপ নেইনি, কথাটা ঠিক না। দেখেন একটা ব্যাপার, এখানে হাসনাত আব্দুল্লাহ আমাদের শীর্ষ 3-4 জন নেতার একজন, তার ডাকে আন্দোলনটা শুরু হয়েছে। এনসিপি দলীয় ব্যানারে না গেলেও এনসিপি তার সর্বশক্তি নিয়োগ করেছে, আমাদের আহ্বায়ক পর্যন্ত আন্দোলনের প্রথম দিন গিয়ে সংহতি জানিয়ে এসেছেন। তার মানে এই আন্দোলনে আমরা সক্রিয়ভাবে ছিলাম। এখন কিন্তু এই আন্দোলনটা শুধু আমাদের না, এই আন্দোলনে অন্যান্যরাও এসেছেন, অনেক রাজনৈতিক দল এসেছে, জুলাই কেন্দ্রিক অনেকগুলো সংগঠন এসেছে। এখন কমন স্পেস যেখানে শুধু আপনি নাই, কমন স্পেস ব্যবহারের কিছু আদব আছে। আমরা এনসিপির এত সক্রিয় অবস্থান, কিন্তু আমরা তো আমাদের একটা দলীয় স্লোগানও দিইনি, আমরা তো বলি না এনসিপি জিন্দাবাদ, বলেছি। তার মানে আমরা চেয়েছি যে এটা সবার হোক, এবং আমরা অন্যদের জায়গা করে দিয়েছি, ঠিক আছে? মানে আপনি দেখবেন ফ্যাসিবাদ বিরোধী জুলাই ঐক্য যেটা করা হয়েছে, সেখানে আমাদের একজনের বেশি নাই, বাকিদের আমরা নিয়েছি। তাহলে আপনি এরকম একটা কমন স্পেসে কেন আপনার দলীয় স্লোগান দেবেন, কেন আপনি দলীয় সঙ্গীত রচনা করবেন বা গাইবেন? এটা শুধু এনসিপির জন্য না, অন্যান্য যে ইসলামপন্থী দলগুলো ছিল তারাও কি এটাতে স্বস্তিতে আছে? আপনি তাদেরকে জিজ্ঞেস করে দেখেন, তারা কি খুশি যে একটা বিশেষ দল বা একটা বিশেষ দলের ছাত্র সংগঠন তারা তাদের দলীয় সঙ্গীত গাইছে? তাহলে এই কমন আদবটা ছাড়া আপনি কিভাবে রাজনীতিতে মিত্র বানাবেন? তো এটার যদি আমি বিরোধিতা করি, তাহলে কি আপনি বলবেন যে এটা রাজনীতিতে আপনাদের মধ্যে বিভাজন সৃষ্টি হয়েছে? আমি মনে করি না এটা বিভাজনের প্রশ্ন। তবে এটা ঠিক, এটা সত্যের খাতিরে বলতে হবে, আমরা এই আপত্তিটা সেদিনই করার পরে তারা মিটিং করে সিদ্ধান্ত নেয় যে এটা ভুল হয়েছে এবং তারা এখান থেকে সরে আসবে। আপনি পরের দিন, অর্থাৎ আন্দোলনের শেষ দিন দেখবেন কোনো ধরনের দলীয় স্লোগান কিন্তু সেখানে ওঠে নাই, এবং সেখানে সর্বজনীন আন্দোলনের যে স্লোগানগুলো থাকে অনেক কিছু দেখতে পাচ্ছি আসলে, বিশেষ করে যদি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমের দিকে তাকাই। জি জোনায়েদ সাকি, নাসিরউদ্দিন পাটোয়ারি যেটি বলেছেন, আসলে ৭১কে নিয়ে যারা রাজনীতি করবে তাদের রাজনীতিটা বুমেরাং হবে, এটা তো আসলে আমাদের অনেক আগেই বোঝা উচিত ছিল, কিংবা বাংলাদেশের ইতিহাসে বা ঐতিহাসিক কিছু বিষয় আছে যেগুলো আসলে সব কিছুর ঊর্ধ্বে। এরপরেও কেন বারবার বেশ কিছু রাজনৈতিক দল এই জায়গাগুলোকে কাজে লাগাতে চেষ্টা করে? ধন্যবাদ আপনাকে। আমি আমার সহালোচক সহ যারা দেখছেন সবাইকে সালাম, শুভেচ্ছা জানাচ্ছি। একটা রাষ্ট্র পতন হয়েছে যে সংগ্রামের মধ্য দিয়ে, তো সেই সংগ্রাম তো তার একটা ফাউন্ডেশন। 1971 সালের মুক্তি সংগ্রাম, স্বাধীনতা সংগ্রাম, লক্ষ লক্ষ মানুষের আত্মত্যাগ, রক্তের উপর দাঁড়িয়ে একটা রাষ্ট্র পতন হয়েছে। সেই রাষ্ট্র পতনের যে সংগ্রাম, সেইটা মানে সেই ভিত্তিটা তো আমাদের মানে একটা সকলের জন্যই প্রযোজ্য। সেই ভিত্তিকে যে অস্বীকার করে, তাহলে তো তার এই ভূখণ্ড, এই রাষ্ট্র ব্যবস্থা, সেটা নিয়ে তার আসলে কমিটমেন্ট, অঙ্গীকার এবং তার যে আনুগত্য, সেটা প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। তো সেইটা আমরা তুলেছিলাম। এই কথা আমরা আমাদের ছাত্র জীবন থেকে বলে এসেছি। বাংলাদেশে জামাত ইসলামী, মুসলিম লীগ সহ 4টি রাজনৈতিক দল রাজনৈতিকভাবে 1971 সালে পাকিস্তানের পক্ষই কেবল নেয়নি, পাকিস্তানি সেনাবাহিনীর যে তথাকথিত অভিযান, যেটা আসলে গণহত্যা, সেটাকে তারা সমর্থন করেছে, প্রত্যক্ষ তার সহযোগী হয়েছে। বিভিন্ন রকম সংগঠন গড়ে তোলে, রাজাকার, আল বদর, আল শামস ইত্যাদি সংগঠন গড়ে তোলে। তো এই যে একটা অবস্থা, এই অবস্থা মানে যখন মানে তারা বাস্তবত ছিল, এটা একটা ফ্যাক্ট। সেই ফ্যাক্ট 72 সাল থেকে যখন জামাতে ইসলামীর রাজনৈতিক ভবিষ্যৎটা কী, সেটা একটা আলোচনার মধ্যে আসে। তো জামাত ইসলামীর রাজনৈতিক ভবিষ্যৎ দুই দিক থেকে। একটা হচ্ছে যে যারা গণহত্যার সহযোগী হয়েছে তাদের তো বিচারের আওতায় আনতে হবে, সেটা ব্যক্তি হিসেবে দায়। দল হিসেবে তারা একদিকে যেমন দলগত উদ্যোগে কতগুলো সংগঠন গড়ে তুলে এই গণহত্যার সহযোগী হয়েছে, অন্যদিকে রাজনৈতিকভাবে তারা বাংলাদেশের উত্থানের বিরোধী অবস্থানে ছিল। সেই ব্যাখ্যা, সেই বিষয়ে তাদের যে রাজনৈতিক সিদ্ধান্তের যে ভুল, সেইটা জনগণের কাছে পরিষ্কার করা দরকার। এই কারণে যে দল হিসেবে তারা যে এই দেশের মানুষ এবং এই দেশ, এই রাষ্ট্র, এই দেশের প্রতি যে আনুগত্য তাদের আছে, সেটা কিন্তু মানুষের কাছে বিশ্বাসযোগ্যভাবে হাজির হতে হবে। তো
তো সেটা তারা এখন পর্যন্ত করেননি। জি, কখনো কিন্তু কখনো ধরেন তারা স্যার কি বলেন, আপনি আমি যে শেষ করি, কথাগুলো কখনো বলছেন, কখনো তারা সেখানে আমরা বলেন, এটাও কিন্তু দেখছি বড় বড় রাজনৈতিক দলগুলো অনেক সময় নিজেদের প্রয়োজনে তাদেরকেই কাছে ডাকার, কাছে টানবারও চেষ্টা করেছে। সেটা তো এখন সব জবাব আমি দিতে পারবো না, এটা মোশাররফ ভাই আছেন, যারা যারা দিয়েছেন অতীতে তাদের দিতে হবে। আমরা মনে করি যে যে জায়গাটা রাজনৈতিক দল হিসেবে তাদের কর্তব্যের জায়গা ছিল, সেই কর্তব্যের জায়গাটা অপসারিত হয়ে যায় না। এমনকি তাদের পরবর্তী 54 বছরে কোনো এক সময় যদি কোনো একটা ইতিবাচক ভূমিকাও থাকে, সেটার মাধ্যমে বাকি সমস্ত কাজগুলো নাকচ হয়ে যায় না। ফলে প্রত্যেককেই প্রত্যেকের ইতিহাস এবং তার কর্মের জন্য দায় নিতে হবে। আমরা যা যা করেছি আমাদেরকে কিন্তু দায় নিতে হবে, প্রত্যেক দলকেই কিন্তু সেই দায় নিতে হয়। এখন বিএনপিকেও তার দায় নিতে হবে। দায় যদি না নেওয়া হয়, এটাকে বলে জবাবদিহিহীন একটা অবস্থা। অর্থাৎ আপনি জবাবদিহি করতে চান না, আপনি জনগণের কাছে জবাবদিহি করাটাকে বুড়ো আঙুল দেখিয়ে দেন। এই যে বাংলাদেশের জবাবদিহিহীন অবস্থাটা তৈরি করা হয়েছে, জামাত ইসলামী কিন্তু তার মধ্যে একটি। অ্যাপারেন্টলি তাদের অন্য দিক থেকে তারা যে বক্তব্য দিক, এই প্রশ্নে এসে কিন্তু তারা একদমই কোনো অ্যাকাউন্টেবিলিটির জায়গায় থাকতে চায় না। তারা তাদের যে রাজনৈতিক সিদ্ধান্ত ভুল ছিল, সেই সিদ্ধান্তের জায়গাটা এটা এটা মানে এটা বেশ অবাক করা বিষয় যে এইটাকে তারা এমন একটা জায়গাতে রেখেছে সম্ভবত তাদের নিজেদের অস্তিত্বের সাথে যুক্ত মনে করে। ফলে অনেকের কাছে এই ব্যাখ্যাটা খুব স্পষ্টভাবেই আসতে পারে যে আচ্ছা, তাহলে লয়ালিটিটা কার প্রতি? লয়ালিটি কি বাংলাদেশের প্রতি নাকি পাকিস্তান রাষ্ট্রের প্রতি? সেই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং এগুলো ওঠে আবার যখন তাদেরই বিভিন্ন রকম যুক্ত মানুষেরা, এমনকি নেতৃত্ব পর্যায়ে তারা বিভিন্নভাবে স্টেটাস দেন যে ৭১ সাল একটা ভুল ছিল, এবং সেইটা শুধু ভুল না, মানে ধর্মীয় দিক থেকেও তারা এটাকে নানাভাবে করার চেষ্টা করেন যে যারা এই সংগ্রামটা করেছে তারা আসলে ধর্মের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তো এইটা বেশ একটা জটিল বাস্তবতা, এই জায়গাটা মানে সবসময় আছে। এখন ধরেন আমরা এই কারণে বলেছি যে ঠিক আছে, বাংলাদেশে যখন বিভিন্ন মানুষ বিভিন্নভাবে অত্যাচারিত নির্যাতিত হয়েছে, জামাত ইসলামী অত্যাচারিত নির্যাতিত হয়েছে বিশেষভাবে গত 15 বছরে। আবার জামাত ইসলামী যখন ক্ষমতায় ছিল বিএনপির সাথে যৌথভাবে, তখন তাদের দ্বারাও আবার অনেকেই নির্যাতিত অত্যাচারিত হয়েছে। বিএনপি শাসনামল তো খুব ধোয়া তুলসী পাতা। ফলে এই যে প্রত্যেকটা জায়গাতে জবাবদিহির প্রশ্ন, সেই জায়গাটা দরকার। এখন ধরেন মানে কেউ অত্যাচারী একসময় ছিল বলে তিনি যখন অত্যাচারিত, তিনি যখন মজলুম হয়ে যান, তখন তার লড়াই করার কোনো জায়গা থাকে না, তা কিন্তু না। ফলে সেই জায়গাটা থাকে, কোনো না কোনো সময় সেই বৈধতা, সেই গ্রহণযোগ্যতা একসময় সৃষ্টি হয়। সেটা হলেও অতীতেরটা মিয়ে যায় না, এটা বোঝা দরকার। প্রতিটি পলিটিক্যাল পার্টি, যেমন আওয়ামী লীগের ক্ষেত্রে এসে দেখেন যে আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল, একটা ন্যূনতম অনুশোচনার জায়গা নেই। আওয়ামী লীগ একেবারে এই ক্ষেত্রে জামাতের পরিপূর্ণ অনুসারী, জামাত ইসলামের পরিপূর্ণ অনুসারী। মানে আপনি যদি যেভাবে তাদের ডিনায়াল আমরা দেখতে পাই, জবাবদিহিতাহীন জায়গা দেখতে পাই, সেইটা কিন্তু ওই জায়গাতে ধারাবাহিক। মোশাররফ হোসেন, আমরা যেই ধরনের কথা বলছি, আসলে ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর মাঝে যে দূরত্ব বাড়ছে, সেটি দিন দিন আসলে স্পষ্ট হচ্ছে। বিএনপির সাথে এনসিপির দূরত্ব নিয়ে দীর্ঘদিন আমরা আলোচনা করেছি, এখন জামায়াত ইসলামের সাথেও যে দূরত্ব আমরা দেখতে পাচ্ছি, সেখানে আসলে বারবার যে জিনিসটি সামনে উঠে আসছে সেটা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান ধরনের স্ট্যাটাস। এবং আপনি নিশ্চয়ই জানেন, উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম, তার একটি স্ট্যাটাস ছিল গত 8 মে, তিনি কৈফিয়ত কিংবা বাস্তবতা এই শিরোনাম নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন, এবং সেখানে তিনি খুব স্পষ্টভাবে লিখেছেন ক্ষমতার ভর কেন্দ্র অনেকগুলো, এবং রাজনৈতিক দলগুলোর মতন করে তাদেরকে ট্রিট করা হচ্ছে। কাজের দায় সরকারের, কিন্তু কাজ করে ক্ষমতার অন্যান্য ভর কেন্দ্রগুলো। এস্টাবলিশমেন্টে দ্বিদলীয় বৃত্তে ফিরতে এবং ছাত্রদের মাইনাস করতে প্রতিজ্ঞাবদ্ধ। আপনারাও কি আসলে ছাত্রদের মাইনাস করতে চান? না, এটা আপনার কথার সাথে আমি একমত না। এই কারণ আপনি গণতন্ত্রের কথা বলবেন, জনগণের ক্ষমতায়নের কথা বলবেন, তো জনগণের রায়টাকে মেনে নিতে আপনার সংকটটা কোথায়, আপনার সমস্যাটা কোথায়? আজকে আমরা ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে আমরা কিন্তু সবাই ঐক্যবদ্ধ আন্দোলন করেছি। আজকে দেখবেন এই শেখ হাসিনা বিরোধী শক্তিগুলি কিন্তু আজ রাজপথের মাঠে আছে, কিন্তু এদের মধ্যে বিভাজন আমি বলি না। আপনি যে বিভাজনের কথাটা বলেন, এদের মধ্যে একটা প্রতিযোগিতা এখন শুরু হয়েছে। কারণ আমরা ধারণা করছি আগামী দিনে একটি অবাধ, সুস্থ, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় কে যাবে সেই ভাগ্য নির্ধারিত হবে। কিন্তু মাহফুজ রহমান তো বলেছেন পুরাতন দ্বিদলীয় বন্দোবস্তই টিকে গেছে। এখন আপনার দ্বিদলীয় হলে যে সে বন্দোবস্ত খারাপ, তো তা না। আপনি দেখতে হবে সেই দলটা জন আকাঙ্ক্ষাকে ধারণ করতে পারে কিনা, অতীতের যে ভুল ভ্রান্তি, সেই ভুল ভ্রান্তি অতিক্রম করে নতুনভাবে তারা যাত্রা শুরু করতে পারে কিনা, সেইটা হলো কিন্তু দেখার বিষয়। ইতিমধ্যে আপনি দেখেন রাজনীতিতে কিন্তু নতুন কিছু
সংস্কৃতিকে আমরা লক্ষ্য করছি। আপনি দেখেন প্রত্যেকটি দল অতীত থেকে শিক্ষা নিতে চাচ্ছে এবং তারা নিজেদের দৃষ্টিভঙ্গি নতুনভাবে তারা ব্যাখ্যা করছে। আজকে যেমন ছাত্ররা তাদের নিজেদের মতো একটা দৃষ্টিভঙ্গি চিন্তা করছে, ঠিক তেমনি এখানে দেখেন আমাদের জুনায়েদ সাকিয়া সেখানে আছে। আজকে দেখেন বিএনপি সহ 42টি রাজনৈতিক দলও কিন্তু একটি নূতন বন্দোবস্তর জন্য কিন্তু তারা সংগ্রাম করছে। তারা কিন্তু বলছে আগামী দিনে দেশটা আমরা কীভাবে দেখতে চাই, যেটাকে রাষ্ট্র মেরামতের 31 দফা। সুতরাং এই দফাগুলি যদি আপনি একটু দেখেন তাহলে নূতন একটা রাষ্ট্রীয় বন্দোবস্তর কিন্তু আমরা একটা লক্ষণ দেখতে পাচ্ছি যদি বাস্তবায়ন করা যায়। কারণ অতীতে আমরা দেখেছি রাষ্ট্রীয় ক্ষমতা যারা থাকে নানা কারণে তারা ফেসিস্ট হয়ে যায়, জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, জনগণের যে কমিটমেন্ট জনগণের কাছে করে সেই কমিটমেন্টটা পূরণ করতে পারে না। কিন্তু আগামী দিনে কিন্তু একটা বিরাট চ্যালেঞ্জ চলে আসছে। যেমন এই ছাত্ররা আপনি দেখেন কতটুকু তারা পারে সেটা হলো ভবিষ্যৎ দেখার বিষয়, কিন্তু নতুন নতুন কথা কিন্তু তারা বলছে। কিন্তু এই রাজনৈতিক দলগুলিও কিন্তু এই যে প্রতিযোগিতা বলেন, আমি এইটাকে আপনি ওই যে দ্বন্দ্ব আমি বলতে চাই না, এই প্রতিযোগিতার সাথে যদি তাল মিলিয়ে চলতে হয় আপনাকেও কিন্তু নতুন একটি চিন্তা ভাবনা কিন্তু উপস্থাপন করতে হবে। সেক্ষেত্রে যদি আপনি ব্যর্থ হন তাহলে আপনি ছিটকে পড়ে যাবেন। এই যে এখন আমি মনে করি যে আপনি যে কথাটি বলেছেন, আমাদের দুই বক্তা আলোচনা করেছে যে আমরা অহেতুক বাংলাদেশে এখন কিছু কিছু জিনিস আমার কাছে মনে হচ্ছে যে যেগুলি নিয়ে আলোচনা করার ন্যূনতম কোনো প্রয়োজন নাই সেই বিষয়গুলি সামনে এনে আমরা একটা সময় নষ্ট করছি। 71 নিয়ে বিতর্ক তোলার কোনো সুযোগ বাংলাদেশে আছে? 71 আমার হলো টোটাল বাংলাদেশের ভিত্তি তৈরি করে দিয়েছে। তাহলে এই ইস্যুগুলোকে আসলে কেন্দ্র করে কারা এই ধরনের এগুলো হলো রাজনীতিতে যখন কোনো সংকট তৈরি হয়, রাজনীতিতে কোনো মানে যদি আমরা কোনো কালো মেঘ দেখি তখন দৃষ্টিটাকে অন্যদিকে সরিয়ে নেওয়ার জন্য খুব পরিকল্পিতভাবে এই মুহূর্তে রাজনীতিতে কোনো কালো মেঘ দেখতে পাচ্ছেন? হ্যাঁ, আমরা তো বলছি এটা ষড়যন্ত্র হচ্ছে, আমরা তো এটা বলছি। আজকে আপনি দেখেন আজকে এই যে জুলাই গণ অভ্যুত্থানের পর যে বাংলাদেশের মানুষের কাছে আকাঙ্ক্ষা আমরা গণতন্ত্রের দিকে ফিরে যাব, কিন্তু আপনি 9 মাস অতিক্রম করছি, আমরা কি সেই কাঙ্ক্ষিত কোনো পরিবর্তন আমরা লক্ষ্য করছি? আমরা সংস্কার কথা বলি, সংস্কার কি এখনও আমরা দৃশ্যমান কোনো সংস্কার দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি না। বরং আমাদের তো মনে হচ্ছে যে কথা আমাদের দলের পক্ষ থেকে, বাংলাদেশ জাতীয় দলের পক্ষ থেকে বারবার বলছে যে আগামী দিনে একটা দৃশ্যমান ষড়যন্ত্র আমরা লক্ষ্য করছি। এই অবস্থাতে উত্তরণ করার জন্য আমাদের কিন্তু ঐক্যটা বজায় রাখতে হবে এবং আমরা যেই বিষয়গুলি নিয়ে অহেতুক বিতর্ক করছি সেই জায়গা থেকে কিন্তু আমাদের বেরিয়ে আসবে। মুক্তিযুদ্ধ আমাদের অহংকার, 90 আমাদের অহংকার, 24 সেটাও আমাদের অহংকার, কিন্তু আপনি 71-এর সাথে কি 24-এর তুলনা করবেন? এক একটার মেজাজ, একটা চরিত্র, একটা দৃষ্টিভঙ্গি একটা। এই যে যেমন আসলে রাজনৈতিক দলগুলোর সাথে এনসিপি দূরত্ব বাড়ছে, তেমনি আমি যদি আবার উপদেষ্টা মাহফুজের এই স্ট্যাটাসের দিকে তাকাই, তিনি খুব সুস্পষ্টভাবে লিখেছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম দেশব্যাপী ছাত্রদের গুছিয়ে উঠতে ব্যর্থতার পরিচয় দিয়েছে। অভ্যুত্থানের ছাত্র জনতা বিভক্ত ও দ্বিধান্বিত, সবচেয়ে ডেডিকেটেড ছাত্রকর্মীরা ক্রেডিট দলবাজি আর কোরামবাজির খপ্পরে পড়েছেন। তার মানে আপনারা আপনাদের দলের মাঝে আসলে নানানভাবে দ্বিধা বিভক্তিতে আছেন, নানানভাবে আপনারা আপনাদের দল থেকে বিভক্তির জায়গাটিতে দূরত্বে চলে যাচ্ছেন কিনা, সেটি আসলে 3 মাসের মধ্যে কেন এই ধরনের দূরত্ব সৃষ্টি হলো? আমি আপনার এই উত্তর নিব সাওয়ার তুষার। একটি বিরতি নিয়ে ফিরবো। জি25 প্রাথমিক রাজখান থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথে থাকুন। জি25 প্রাথমিক রাজখান দেখছেন, সাওয়ার তুষার। এই যে আসলে আপনাদের নিজেদের মধ্যে নানান রকমের বিভক্তি, দ্বন্দ্ব, দূরত্ব এবং খোদ উপদেষ্টা মাহফুজ তার স্ট্যাটাসে সেই কথাগুলো লিখেছেন এবং সেই সাথে এনসিপির যারা নেতাকর্মী আছেন তারাও বলার চেষ্টা করছেন আমরা যদি সব পক্ষকে শত্রু বানাই তাহলে আমাদের মিত্র হবে কে? না, শত্রু বানানোর প্রশ্ন না। রাজনীতিতে তো আমার একটা স্বতন্ত্র অবস্থান থাকবেই, আমি সেটা তৈরি করতে থাকবো। কিন্তু মাহফুজ আলম যেটা বলেছেন আমি ধারণা করি, আমার ওনার সাথে এই ব্যাপারে কথা হয় নাই, তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন 5 অগাস্টের আগের যে ছাত্র আন্দোলন যেখানে আসলে সবাই ছিল সেটার কথা বোঝাচ্ছে এবং এটা খুব স্বাভাবিক। ওটা একটা আন্দোলনের প্ল্যাটফর্ম ছিল, বিভিন্ন ধরনের বিভিন্ন প্রবণতার বিভিন্ন ব্লকের ছাত্ররা আসলে এখানে এসেছে। তাদের মধ্যে যে 5 তারিখের পরে যেহেতু কমন এজেন্ডা তৈরি করাটা এখনও যাচ্ছে না, বা যেটাকে কমন এজেন্ডা একজন এক একটাকে কমন এজেন্ডা মনে করে, যেটা সর্বজনীন, এরকম একজন এক একটা মনে করে, ফলে কিছুটা টানাপোড়েন যে হবে এটা মানে খুব অস্বাভাবিক না। অস্বাভাবিক হচ্ছে যদি এটাকে কেন্দ্র করে আমরা আমাদের যে জুলাই গণঅভ্যুত্থানের পরের নির্বাচন পর্যন্ত যে অভিমুখ, সেগুলোতে আপনি দেখেন আজকে এই গত 3-4 দিন যাবত আমরা কী সব আলোচনা করতেছি, কী সব আলোচনা করতে হচ্ছে। আসলে তো আমাদের যেটা বারবার যে কথাটা বলা দরকার হবে সেটা হলো গণঅভ্যুত্থানের পরের নির্বাচন পর্যন্ত, এর আগে আমাদের এই প্রত্যেকটা রাজনৈতিক দল, সামাজিক শক্তি, সিভিল সোসাইটি, এই সরকার, তাদের হিস্টোরিক্যাল টাস্কটা কী,
নির্বাচনটাকে যে টাইম কথা প্রধান উপদেষ্টা বলেছেন, এই টাইমের মধ্যে ইলেকশন দেওয়ার আগে আমাকে কী করতে হবে, এই কথাটাই তো আপনাকে বারবার হ্যামারিংয়ের মতো কলের গানের মতো বলে যেতে হবে। কিন্তু আমরা কিন্তু সেটা পারছি না এবং সেখানে ঐক্যমত্য তৈরি হচ্ছে না। তো সেটা না করে যে এরকম কিন্তু অনেকগুলো ধরেন ইস্যু চলে আসে যেগুলো আসলে এক ধরনের আমি বলবো যে কনসেন্ট্রেশন নষ্ট করে বা আমাদের একটা নেগেটিভ এনার্জি পজিটিভ এনার্জিকে নষ্ট করে। তো এইটা এখন আমি জানি না যেটা কীভাবে মিটমাট করা যাবে, কিন্তু এইটা মিট আপ করতে হবে, মানে কাউকে না কাউকে মিট আপ তারপরে এই করতে হবে। জায়গাটিতে, এই দূরত্বের জায়গাটিতে কিংবা আসলে যে কারণে আপনি বলছেন যে অনেকে দৃষ্টি সরে যাচ্ছে নানান ইস্যুতে, সেটির জন্য অনেকে এনসিপিকেই দায়ী করছেন। না, এখন এনসিপিকে যদি সবাই দায়ী করে তাহলে তো হবে না। এনসিপি যেহেতু একটা নতুন রাজনৈতিক দল, তার অনেকগুলো জিনিসের সমালোচনা হবে, এটাতে আশ্চর্যের কিছু নাই, কারণ নতুন রাজনৈতিক দলের দিকে সবার মনোযোগ থাকে। কিন্তু অনেক সমালোচনা আমি উদ্দেশ্য প্রণোদিতও মনে করি, ঠিক আছে? মানে এখন ধরুন, এখন যেটা চলছে গত 2 দিন যাবত, এনসিপিকে ইসলাম বিদ্বেষী বানানোর চেষ্টা করা হচ্ছে, এটা তো অ্যাবসার্ড। এবং কিছুদিন আগে আবার এনসিপিকে ইসলাম প্রেমী বানানোর চেষ্টা করা হয়েছে। এখন ইসলাম তো আমাদের এখানকার ইতিহাস, ইসলাম এখানকার ধর্ম, এখানকার ঐতিহ্য সবই, এবং আমরা মনে করি না যে মুক্তিযুদ্ধ এবং ইসলাম বিপরীত, পরস্পরের বিপরীত। এই উপমহাদেশের ইতিহাসেই ইসলাম একটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা এবং আমাদের সবার ধর্ম, আমরা নিজেরাও এই ধর্মের অনুসারী। কিন্তু আমরা তো কোনো ধর্মীয় রাজনীতি করব না, এটা তো খুব পরিষ্কার। আবার আমরা তো কোনো ধর্মবিদ্বেষী রাজনীতি করব না। কিন্তু এই যে আপনার সাথে যখন আমি ফিট করব না, তখন আপনি আমাকে একবার বানাবেন যে এই ওরা আসলে ধর্মীয় রাজনীতি করতে চায়, আরেকবার বলবে যে এই ওরা আসলে ধর্মবিদ্বেষী রাজনীতি করতে চায়। এই দুটো ট্যাগিং পলিটিক্সে কিন্তু আওয়ামী সংস্কৃতি, এটা এখনও আনফর্চুনেটলি আছে। এবং জুলাই গণ অভ্যুত্থানের পরে প্রত্যেকেই জুলাই গণ অভ্যুত্থানের দোহাই দিয়ে এই কাজগুলো করছে। যে অনেকের কথা শুনলে মনে হবে যে জুলাই গণ অভ্যুত্থান এসেছিল ধর্মকে বিনাশ করার জন্য বাংলাদেশ থেকে, আবার কারো কথা শুনলে মনে হয় যে বাংলাদেশে একটা ধর্মরাষ্ট্র করার জন্য গণ অভ্যুত্থান এসেছে। এর কোনোটাই কিন্তু বাস্তব না। আমাদের খুব পরিষ্কারভাবে ফ্যাসিজম থেকে ডেমোক্রেসিতে যেতে হবে, এটাই জুলাই গণ অভ্যুত্থানের এবং ম্যান্ডেট। সেই জন্য তো আসলে কি নির্বাচনও দরকার। অবশ্যই নির্বাচন দরকার, কেউ অস্বীকার করে নাই। যে এই যে আন্দোলন কিংবা যে দাবি আসলে এনসিপিও করছে, সেই কিছু কিছু দাবির সাথে তো আমরা দেখেছি সব রাজনৈতিক দলই আসলে একমত। কিন্তু এরপরেও অনেকেই বলছেন যে আন্দোলনের কৃতিত্ব নিজেদের ঘাড়ে নিতে গিয়ে এনসিপি মিত্রদের সাথে বিশ্বাস ভঙ্গ করেছে। বিএনপির অনেক নেতাদের কেটেও বলার সুযোগ আমরা দেখেছি যে তারা কোনো না কোনোভাবে নির্বাচনকে প্রলম্বিত করারও হয়তো চেষ্টা করছে এনসিপি। যদি অনেক নেতাকর্মীরা এমনটাও বলছেন যে এনসিপি যদি সরকার গঠনও করে 6 মাসও টিকবে না, কারণ তাদের কোনো রাজনৈতিক বোঝাপড়া কিংবা সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা নেই। না, এটাকে মানে এই লাস্টের যে মন্তব্য আপনার এরা কে করেছে, আপনি সেটার নাম বলেন না, কিন্তু আমরা একটা জিনিস বলতে চাই, আজকে আমরা সন্দেহটা কেন করছি? দেখুন, এনসিপির পক্ষ থেকে নতুন নতুন তথ্য উপাত্ত উপস্থাপন করা হচ্ছে, যেটা আমরা মনে করি সামগ্রিক সংস্কার ব্যবস্থার ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা তৈরি করবে। যে দেখেন, আমাদের আজকে রাষ্ট্রের নাম পরিবর্তন করতে হবে কেন? রাষ্ট্রের নাম পরিবর্তন করতে হবে কেন? আজকে দেখবেন সংবিধান পরিবর্তনের কথা বলা, রাষ্ট্রের নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার রাখা যাবে না। আজকে রাষ্ট্রের মূলনীতি সেটা নিয়ে বিতর্ক থাকতে পারে, চেঞ্জ করতে হবে, নতুন সংবিধান রচনা করতে হবে, গণপরিষদ দিতে হবে, নানা দাবি দেওয়া উত্থাপন করে। আমরা মনে করি যে গণতন্ত্রের যে যাত্রাটা, এই যাত্রাটাকে বিলম্বিত করে দেওয়া হচ্ছে। এখানে কিন্তু আমাদের আপত্তিটা আমরা বলছি, এখানে আমাদের আপত্তিটা। তারপর আপনি দেখবেন যে আজকে এই যে আপনি বলছেন অনেকগুলির বিষয়, আজকে আমরা একটা মূল দল তো বাংলাদেশটা একটা গণতান্ত্রিক পথে ফিরিয়ে নেওয়া, সেই গণতান্ত্রিক পথে ফিরিয়ে নেওয়ার জন্য ইতিমধ্যে কিন্তু রাজনৈতিক দলগুলো অনেকগুলো বিষয় ঐক্যবদ্ধ হয়ে গেছে। এই যেমন আপনি দেখবেন একটা জাতীয় সরকার করা, প্রধানমন্ত্রীর মেয়াদ নির্ধারণ করা, কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন হওয়া, একটা রাপার হাউস করা, আর্টিকেল 70 করা, বিচার বিভাগ সংস্কার করা, নির্বাচন কমিশনের আইন প্রণয়ন করা, অনেকগুলো বিষয় কিন্তু আমরা ঐক্যমত হয়েছি। তাহলে কেন আমরা এগিয়ে যেতে পারছি না কেন? এখনও কেন আমাদের মধ্যে নানা সংকট, নানা অবিশ্বাস তৈরি হচ্ছে? এই জায়গাগুলি যদি আমরা অ্যাড্রেস না করি, তাহলে আগামী দিনে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো না। সেই দূরত্বটা কমিয়ে নিয়ে আসার চেষ্টা কি আসলে বিএনপির পক্ষ থেকে করা হচ্ছে? অবশ্যই করা হচ্ছে। বিএনপি তো প্রতিনিয়ত আপনি দেখেন যে সংস্কার কমিশনগুলি গঠন করা হয়েছে, আলাদা আলাদাভাবে প্রতিটি কমিশনের ব্যাপারে বিএনপি তার মতামত দিয়েছে। বিএনপি 31 দফার একটা সংস্কার ব্যবস্থা দিয়েছে, বলেছে এর চেয়ে যদি বেটার কেউ দিতে চান সেটাও আমরা অ্যাকসেপ্ট করতে রাজি আছি। তো সুতরাং সরকার মানে ইন্টেরিয়াম গভর্নমেন্ট যেখানে যেটা ডিমান্ড করছে, বিএনপি সেই ক্ষেত্রে সহযোগিতা করে যাচ্ছে। সুতরাং বিএনপি এই সংস্কারে অসহযোগিতা করছে, অথবা বিএনপি সংস্কার চায় না, নির্বাচন চায়, এই ধরনের কিছু ন্যারেটিভ তৈরি করে জনগণের কাছে বিএনপিকে একটা ভিলেন তৈরি করার কোনো মহল চেষ্টা করছে। এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। কারণ আপনি একদিকে মুখে বলবেন বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় দল, সবচেয়ে জনপ্রিয় দল, অন্যদিকে বিএনপিকে মেলাইন করার জন্য আপনি যত মেকানিজম দরকার সব কিছু করবেন, সেখানে তো ঐক্যের ক্ষেত্রে সংকট দেখা দিতেই পারে। এই মেকানিজমটা আসলে কারা করছেন এই মুহূর্তে, কি মনে করছেন? নানা লেভেল থেকে হতে পারে। কেয়ারটেকার গভর্নমেন্টেরও এমনও উপদেষ্টারা আছে যারা দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চায়,
এটাকে এনজয় করতে চায় তারা, সেই সংকটও তো আছে। জি জোনায়েদ সাকি, এই যে আসলে আমরা বারবার বলছি দূরত্ব বাড়ছে, কিন্তু এই সময়টাতে আসলে আমাদের জাতীয় ঐক্যের কথা হচ্ছিল, বা জাতীয় ঐক্যের জায়গাটিতে সব রাজনৈতিক দলগুলোকে এক জায়গায় নিয়ে আসার কথা ছিল, সেখান থেকেও কি তাহলে আমরা দূরে সরে যাচ্ছি? দেখুন, আমরা তো 5ই আগস্টে একটা ফ্যাসিস্ট সরকারকে মানে জনগণ উৎখাত করেছে, পালিয়ে গেছে, কিন্তু তারা মানে এখানে নাই হয়ে যায়নি, তাদের সাংগঠনিক শক্তিটা আছে এবং তাদের বিদেশি মিত্ররাও আছে। ফলে দেশি বিদেশি এই শক্তিটা এই অভ্যুত্থানটাকে নস্যাৎ করা, কালিমালিপ্ত করা, অভ্যুত্থানের অর্জনটাকে ব্যাহত করা, সেটার চেষ্টা স্বাভাবিকভাবে করবে। তাহলে আমাদের কাজ দাঁড়াবে এই যে মানে স্বাভাবিক চেষ্টাটা, অর্থাৎ তাদের ষড়যন্ত্র, তাদের নানা ধরনের অন্তর্ঘাত, সেইটাকে মোকাবেলা করে আমাদের গণতান্ত্রিক হয়ে ওঠা। আমরা পাল্টা তো ওদের মতো আচরণ করব না। এখন ফ্যাসিবাদের বিরুদ্ধে যখন লড়তে যাই, তাহলে সতর্ক গণতান্ত্রিক শক্তির মধ্যে যদি যথেষ্ট সতর্কতা না থাকে, তখন একটা প্রবণতা তৈরি হয়। আপনি যার বিরুদ্ধে লড়ছেন তার বিভিন্ন প্রবণতা, তার বিভিন্ন বৈশিষ্ট্য আপনি নিজের মধ্যে ইন্টারনালাইজ করছেন আর কি। আমরা এইটা দেখতে পাচ্ছি আর কি, যে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়তে লড়তে ব্যক্তিগত মানসিক চিন্তা পদ্ধতি এবং ইন্টেলেকচুয়াল লেভেলেও একটা এমন অবস্থা সৃষ্টি হচ্ছে যেন আমি ঠিক পাল্টা ফ্যাসিবাদীদের মতোই আচরণ করছি। সেইটা খুব খারাপ হবে, কারণ ফ্যাসিবাদের বিরুদ্ধে আপনার শক্তির জায়গা হচ্ছে গণতান্ত্রিক নৈতিক শক্তি। সেই শক্তির জায়গা যদি হারিয়ে ফেলেন, তাহলে দ্রুতই ফ্যাসিবাদীরা তাদের ন্যায্যতা পেয়ে যাবে। তো ফ্যাসিবাদীদের ন্যায্যতা পাওয়ার জায়গা হচ্ছে আপনি কি আচরণ করছেন তার উপরে। ফ্যাসিবাদীরা ন্যায্যতা কখনোই পাবে না যদি আপনি একটা গণতান্ত্রিক আচরণ করতে পারেন। ফ্যাসিবাদীরা ন্যায্যতা পাবে যদি আপনি তার সাথে কোনো না কোনোভাবে ফ্যাসিবাদী বৈশিষ্ট্যের আচরণ করেন। বাংলাদেশে 9 মাসে এরকম অনেক প্রবণতা হয়েছে, মব আক্রমণ থেকে শুরু করে বহু ঘটনা এখানে বলা যাবে, আমি সময় আর না করি না। তাহলে মূলত এই যে আমাদের ঐক্যটা যে দরকার, একদিকে ওটা মোকাবেলা করা মানে যে কোনো ষড়যন্ত্র কিংবা অন্তর্ঘাত, অন্যদিকে আমাদেরকে একটা গণতান্ত্রিক পন্থায় একটা রাজনৈতিক উত্তরণ সম্পন্ন করা, মানে আমাদের কিভাবে গণতান্ত্রিক বন্দোবস্তটা আমরা প্রতিষ্ঠা করতে পারবো একটা পুরনো ফ্যাসিস্ট বন্দোবস্তের বদলে, এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখন এই নিয়ে শব্দবন্ধের পার্থক্য আছে। আমরা বহুদিন ধরে বিএনপির সাথে যখন আমরা যুগপৎ আন্দোলন করেছি, তখন আমরা রাজনৈতিক বন্দোবস্তের কথাই বলতাম। আমরা সবসময় বলছি একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত দরকার, গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত। বিএনপি বলেছে রাষ্ট্র ব্যবস্থার মেরামত করা দরকার, আমাদের মধ্যে কোনো কোনো দল বলেছে সংস্কার করতে হবে, আমরা বলেছিলাম একই সাথে আবার রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর করতে হবে। বহু শব্দবন্ধ আছে। ছাত্ররা যখন ফ্যাসিবাদের বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বললো, তখন এই বক্তব্যটা অনেক বেশি সামনে আসলো। এইটা বলতে যেটা বোঝায় যে ক্ষমতা ব্যবস্থাটার একটা বদল ঘটানো। নতুন বন্দোবস্ত বলতে কিভাবে বাংলাদেশে ক্ষমতা পরিচালিত হবে, এবং ক্ষমতা যেহেতু রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি, সমাজ জীবনের সব ক্ষেত্রে প্রভাব বিস্তার করে, তার মানে ক্ষমতা ব্যবস্থার বদল নতুন এক কনফিগারেশন দাঁড় করাবে রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি। সেই জায়গাটাকে আমরা আনতে চাই। এখন আকাঙ্ক্ষা তো অনেক বাড়িয়ে দিয়েছে এত বড় অভ্যুত্থান, ফলে 31 দফা একটা জায়গা ছিল, একটা ধরনের ওই সময়ে আমরা রাজনৈতিক দলগুলো যতটুকু নিজেদের মধ্যে বোঝাপড়া করতে পেরেছি। আমরা এটা বারবার বলেছি যে অভ্যুত্থান আরেকটু আকাঙ্ক্ষা বাড়িয়ে দিয়েছে, ফলে পলিটিক্যাল পার্টিগুলো এখন আরেকটু কিভাবে জনগণের প্রত্যাশাটা পূরণ করা যায় সেইটার দিকে তাকাতে হবে। যেটা আমি বলবো যে বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন তারেক রহমান সাহেব তার বক্তৃতায় কিন্তু বলেছেন যে এখনো যদি আরো 32 দফার বাইরেও যদি আরো করতে হয়, তাহলে সেইগুলো তারা গ্রহণ করতে রাজি। তাহলে সেই গ্রহণ করার জায়গাগুলোই তো আছে। ডিবেটটা কিন্তু ওই জায়গায় যে ঐকমত্য কমিশন বিভিন্ন দলের ইয়েগুলো করছে, আপনি যদি ঠিক করে আনেন 5 থেকে 7টা জায়গায় ডিবেট কেন্দ্রীভূত হয়ে গেছে, এবং সেই ডিবেটের জায়গায় কে কতটুকু জায়গায় যাবে। আমরা বিএনপিকে বারবার বলেছি এবং আমরা এনসিপিকেও বারবার বলতে চাই যে জোর দেওয়া উচিত ক্ষমতার ভারসাম্যটা কিভাবে তৈরি হবে, যেটা আসলে চেকস অ্যান্ড ব্যালেন্স তৈরি করে, ফলে জবাবদিহিতা জায়গাটা নিশ্চিত হবে। এইটাতে এখন ওইখানে ধরেন পলিটিক্স তো থাকবে, ওখানে প্রতিযোগিতা থাকবে, প্রত্যেকের মাইলেজ নিতে চাইবে, নাহলে তাকে ইলেকশনে যেতে হবে। তো কিন্তু পদ্ধতিটা কি? পদ্ধতি হচ্ছে কনসেনসাস, যেখানে মিল হবে না সেটা নিয়ে জনগণের কাছে যাওয়া। এর বাইরে কিন্তু কোনো পদ্ধতি নাই। এর বাইরে পদ্ধতিতে গেলেই, জোর করে কিছু চাপাতে গেলেই মারামারি বাঁধবে, এবং আপনি এমন একটা অনৈক্যের জায়গায় যাবেন যেটা সুবিধা নিবে ফ্যাসিবাদী পতিতরা এবং তাদের দেশি
বিদেশি এই যে আপনি মন্ত্রীরা। ফ্যাসিবাদীদের কথা বলছেন, সেখানে একটু আসতে চাই। ফ্যাসিবাদী আওয়ামী লীগে কিন্তু প্রথম শুরু করেছিল রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করার যে ধারা। আজকে তারাও আসলে সেই নিষিদ্ধের পথে, এবং সেটি নিয়েও আসলে অনেক আলোচনা সমালোচনা আছে। আওয়ামী লীগকে আসলে কার্যত তাদের কার্যক্রম নিষিদ্ধ করে দিলে তাদের রাজনীতি নিষিদ্ধ করা যাবে কিনা সেটি নিয়েও প্রশ্ন আছে। তারা আসলে আরো বেশি উত্তর দেব এখন? না, আমি আসবো এই জায়গাটিতে। কিন্তু আওয়ামী লীগের এই কর্মকাণ্ড নিষিদ্ধ করে ভারত উদ্বিগ্নতা প্রকাশ করেছে। সবকিছু মিলে আসলে এই নিষিদ্ধর জায়গাটি আমাদের রাজনীতিকে কোথায় নিয়ে যাচ্ছে, এই আলোচনায় আমি ফিরবো। তবে আরো একটি বিরতি নিয়ে ফিরতে হবে। জি25 পাত্রিত্ব রাজকাহন থেকে আরেকটি বিরতি নিয়ে ফিরছি, সাথে থাকুন। জি25 পাত্রিত্ব রাজকাহন দেখছেন। জোনায়েদ সাকিব, ফ্যাসিবাদী আওয়ামী লীগে আসলে প্রথম দল নিষিদ্ধের ধারা শুরু করেছিল, সেই ধারায় তাদেরকেই পড়তে হচ্ছে, এবং এই আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করে ভারত উদ্বিগ্নতা প্রকাশ করেছে। কি মনে করছেন, এটি আসলে বাংলাদেশের রাজনীতিতে কেমন প্রভাব ফেলতে যাচ্ছে, নাকি আসলে আবার এটিও বুমেরাং হয়ে ফিরবে? না দেখুন, আমরা 5 তারিখের পর থেকে যেটা বলেছি, যেটা আমরা 1971 সালের ঘটনায় একইভাবে বলেছিলাম, যে যারা হত্যাকাণ্ডে যুক্ত, যাদের নির্দেশে হয়েছে, যারা মানে ফিল্ড লেভেলে একটা মানে বাস্তবায়ন করেছে, তাদেরকে তো বিচারের আওতায় আনতে হবেই। ব্যক্তি হিসেবে যাদের দায় আছে, দল হিসেবে দায় আছে কিনা সেটাও বিচারের আওতায় আসা দরকার। কিন্তু আইসিটি অ্যাক্টে সেটা বিধানটা ছিল না। আমরা শুরু থেকে যেটা বলে আসছি যে দল হিসেবে বিচারের আওতায় আনা দরকার, বিশেষভাবে যখন নিষিদ্ধের প্রশ্নটা আসছে। নির্বাহী আদেশে নিষিদ্ধের আমরা পক্ষপাতি না, কারণ এটা ন্যায় বিচারকে নিশ্চিত করে না। আপনি যে কোনো বিষয়কে কিন্তু যখন আপনি বিচারিক প্রক্রিয়ায় যান, যে কোনো পক্ষ তার আত্মপক্ষ সমর্থনের সুযোগ পায়, ফলে ন্যায় বিচার নিশ্চিত করা একটা রাষ্ট্রের জন্য জরুরি। সাধারণত যখন এই ধরনের নির্বাহী আদেশে কোনো কিছু নিষেধাজ্ঞা যাওয়া হয়, তখন এটা একটা পলিটিক্যাল ডিসিশন হিসেবে আসে, এবং যখন যাদের উপর এটা আরোপ হয় তারা একটা ভিক্টিমহুড ডেভেলপ করতে থাকে, এবং এটা রাজনৈতিক বাদানুবাদের মধ্যে পড়ে। রাজনৈতিক বাদানুবাদের মধ্যে না পড়ে এটাকে একটা কোর্ট কিংবা বিচারিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যায় ন্যায় বিচার নিশ্চিত করার কথাটাই আমরা বলেছিলাম। তো সরকার সেই জায়গাটাতে গিয়েছে, তাদেরকে দল হিসেবে বিচারের আওতায় নিয়ে আসার জন্য আইন সংশোধন করেছে, সেটাকে আমরা স্বাগত জানিয়েছি। একই সাথে যে ধরনের কর্মকাণ্ড আওয়ামী লীগ করছে, সেখানে কর্মকাণ্ডের উপরে সন্ত্রাস দমন আইনে নিষেধাজ্ঞা তারা দিয়েছেন। কিন্তু তাদের রাজনীতি কি বন্ধ করা যাবে? একটা বড় দায় কিন্তু আওয়ামী লীগ আসলে যেভাবে ডিনায়াল, ষড়যন্ত্র, নানা ধরনের অন্তর্ঘাত এবং পুরো বিচার প্রক্রিয়া থেকে শুরু করে পুরো অভ্যুত্থানকে ব্যাহত করার চেষ্টা করছে, ফলে জনগণের মধ্যে ব্যাপক ক্ষোভ আছে, সেইটা একটা দিক। তবে আমরা সবসময় বলেছি যে দেখুন, রাজনৈতিক সমস্যার মোকাবেলাটা পলিটিক্যালি হওয়া দরকার। রাজনৈতিক সমস্যা রাজনৈতিকভাবে মোকাবেলা না করলে, আইন শৃঙ্খলার বিষয়ে পরিণত করলে, সেইটা সব ক্ষেত্রে যে ভালো ফলাফল দেয় তা না, অনেক ক্ষেত্রে উল্টো ফলাফল দিতে আমরা দেখি। সেই সম্ভাবনা তার মানে আপনারাও দেখছেন। সারওয়ার তুষার, ভারত বলেছে কোনো উপযুক্ত পদ্ধতি অনুসরণ না করে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা আরোপ একটি উদ্বেগজনক ঘটনা, এবং বাংলাদেশের এই ঘটনায় বাংলাদেশের গণতান্ত্রিক স্বাধীনতা খর্ব করা হচ্ছে, রাজনৈতিক পলিসি সংকুচিত হয়ে আসছে। না, এটা তো দিল্লির যে 5 তারিখের পরের থেকে তাদের যে মানে অবস্থান, সেটারই একটা প্রতিধ্বনি। তারা তো যেহেতু এখানে আওয়ামী লীগের উপরই, আওয়ামী লীগকে এখানে একমাত্র ভরসা মনে করে, সেখান থেকে কথাটা এসছে। আমি মনে করি ঠিক তারা যেটা বলেছে তার উল্টোটা। মানে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় বা গণতান্ত্রিক রূপান্তরে যে কথাটা আমরা বলে আসছি, বা গণতান্ত্রিক সংস্কার যেটাই বলি, এটাতে যেতে হলে আপনি আওয়ামী লীগের প্রশ্নটা আনসেটেল রেখে যেতে পারতেন না, আপনি যেতেই হতো। তার মানে আইনি ব্যবস্থা যেটা সরকার নিতে যাচ্ছে, বিচারিক প্রক্রিয়া নিতে যাচ্ছে, আমরাও এটাকে স্বাগত জানাই, কিন্তু একই সাথে রাজনৈতিকভাবে মোকাবেলার মানে ইয়েটা চলে যায় নাই, প্রয়োজনটা চলে যায় না, এখনও আছে। ঠিক আছে, এখন ওনারা এটা বলবেন দেখেই তো আমরা বারবার বলেছি যে আওয়ামী লীগ আদালতে প্রমাণ করে আসুক যে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনৈতিক দল। যেভাবে তারা দিল্লির হস্তক্ষেপ চাচ্ছে বাংলাদেশে বারবার, 5 তারিখের পর থেকেই শেখ হাসিনার পলাতক পুত্র বলে যাচ্ছে, অন্যান্য তাদের শীর্ষস্থানীয় নেতারা বলে যাচ্ছে যে ভারত শুড মানে ইন্ডিয়া শুড ইন্টারভেন, তারা এখনো তাদের ভেরিফাইড ফেসবুক পেজে এখনো বলে যাচ্ছে। তাহলে এটা তো সব আসলে তো কাজ একটা চালিয়ে এখানে যাবে। দিল্লির স্থানীয় এজেন্ট মাত্র, এটা কি আর বাংলাদেশের রাজনৈতিক দল বলা যাবে কিনা? আপনি 70 বছরের ঐতিহ্য দিয়ে কিন্তু এটাকে ঢাকতে পারবেন না। তারা পরিষ্কারভাবে বাংলাদেশের সার্বভৌমত্ব, অভ্যন্তরীণ নিরাপত্তার বিরুদ্ধে দাঁড়িয়েছে এবং দেশকে ক্রমাগত অস্থিতিশীল করে যাচ্ছে। একটু ছোট করে জানতে চাই, এর আগেও দুবার আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, এরপরও কিন্তু তারা পূর্ণ শক্তি নিয়ে ফিরে এসেছে। এখন আসলে একবার আওয়ামী লীগ নিজেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে, মানে বাকশাল যেটা করেছে এটা নিজেই নিজের দলকে বিলুপ্ত করা। এখন সেইখানেই প্রশ্নটা থাকে রাজনীতির, সংস্কৃতির এবং মতাদর্শের। আমাদের তো মতাদর্শিক যে মোকাবেলা, বুদ্ধিভিত্তিক যে মোকাবেলা, আওয়ামী লীগের যে ইডিওলজি, এটার প্রয়োজন তো এখনও আছে। ফ্যাসিবাদী মতাদর্শ তো আমার সমাজে এখনও আছে, সেটাকে আপনার ক্রিটিক করে যেতে হবে। তো ওই জিনিসগুলো যখন হবে, আওয়ামী লীগের শক্তির জায়গা যেটা, তার মতাদর্শিক একটা
মানে খুবই শক্ত ভিত্তি আছে। এটাকে আপনার মানে আমি অবশ্য মনে করি গত 15 বছরে যথেষ্ট পরিমাণ এটাকে নাড়িয়ে দেওয়া গেছে এবং সেটারই একটা ফলাফল হচ্ছে গণ অভ্যুত্থান, এই বাংলাদেশের 24শে গণ অভ্যুত্থান। কিন্তু এটার প্রয়োজন এখনও ফুরায় নাই। মানে ফ্যাসিবাদী মতাদর্শ নানান নামে বাংলাদেশে এখনও আছে, সেটাকে ক্রিটিক করে করে আমাদেরকে আগাতে হবে। করলে আওয়ামী লীগের যে আপনার তৎপরতা সেটা এমনিতেই আস্তে আস্তে আরও দুর্বল হতে থাকবে। একটা পয়েন্ট একটু বলি, জাস্ট ভারতের এই যে বিবৃতি, এটা আসলে আবারও প্রমাণ করলো আর কি যে বাংলাদেশে তাদের আওয়ামী লীগ এবং প্রভাব তারা কতখানি রাখতে চায়। যে এবিএম মোশাররফ হোসেন, এই যে দলকে নিষিদ্ধ করার প্রক্রিয়া শুরু হয়েছে এবং সেটি আসলে অনেকেই বলার চেষ্টা করছেন রাজনীতিকীকরণেরও এক ধরনের প্রক্রিয়া কিনা, বিএনপির ক্ষেত্রেও আসলে এই ধরনের কোনো ঘটনা ঘটতে পারে কিনা, সেই শঙ্কাও কি আছে? না, এই সংখ্যা আছে বলে আমি মনে করি না। আপনাকে দেখতে হবে যে আওয়ামী লীগ দল হিসাবে এবং শাসক হিসাবে যে অপরাধটা করেছে, সেই অপরাধের বিচার যদি আপনি নিশ্চিত না করেন, ভবিষ্যতে এই ধরনের ঘটনা আরও ঘটতে থাকবে। এবং আমি মনে করি যে এই যে আদেশটা দেওয়া হয়েছে, এটা কিন্তু দলের কার্যক্রম নিষিদ্ধ করেছে, দল কিন্তু নিষিদ্ধ হয়নি। বরং এখানে কিন্তু একটা স্বচ্ছতা প্রমাণের একটা যথেষ্ট সুযোগ আছে আমাদের বিচার বিভাগের মাধ্যমে, যে যদি আওয়ামী লীগকে আমরা অপরাধী হিসেবে চিহ্নিত করতে পারি, তাহলে কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে একটা ব্যবস্থা। এর পাশাপাশি আমি আরেকটা জিনিস আমি উত্থাপন করছি, যেটা করছে না, সেটা হলো রাজনীতি যেমন চলবে, পাশাপাশি সাংস্কৃতিকভাবেও আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের কিন্তু একটা প্রতিরোধ গড়ে তুলতে হবে। কারণ আপনি যেভাবেই বিশ্লেষণ করেন না কেন, বাংলাদেশে একটা বিরাট একটা অংশ এখনো কিন্তু আওয়ামী লীগকে সমর্থন করে। তারা আসলে কোনো চোরাগুপ্তা হামলা না না, চালাবে না, ওইটা আলাদা, ওইটা আলাদা। কিন্তু আপনি মানুষের একটা বিশ্বাস বা মাইন্ড সেট আপ বলে একটা কথা আছে। যেমন আপনি দেখেন, যদি বিএনপির বিরুদ্ধে 15.5 বছর যে অত্যাচার নির্যাতন করেছে, অনেকের তো ধারণা ছিল বিএনপি নিচ্ছিন্ন হয়ে যাবে, হয়েছে হয়, কারণ আদর্শ একটা আইডিওলজি কিন্তু আলাদা ব্যাপার। এই আওয়ামী লীগের যে ফ্যাসিবাদী একটা আইডিওলজি, এইটার উপর যদি আমরা আঘাতটা না করতে পারি, তাহলে কিন্তু তাদেরকে নির্মূল করা যাবে না। সুতরাং এই ক্ষেত্রে আমাদের ঐক্যবদ্ধভাবে এই আওয়ামী ফ্যাসিজমের বিরুদ্ধে কিন্তু আমাদের লড়াইটা করতে হবে। সেক্ষেত্রে আসলে আওয়ামী লীগ আরো শক্তিশালী হয়ে কোনো না কোনোভাবে আন্ডারগ্রাউন্ডে থেকে ফিরে আসবে, সেই সম্ভাবনা কি দেখছেন? জামায়াত ইসলামী না না, সেটা আওয়ামী লীগের মতো একটা ফ্যাসিস্ট দল একটা চেষ্টা করতে পারে, তারপর পার্শ্ববর্তী একটা দেশের একটা নগ্ন একটা সমর্থন তাদের আছে। সুতরাং আমরা যদি ঐক্যবদ্ধ থাকি এবং আমরা যদি বাংলাদেশী জাতীয়তাবাদী চেতনায় যদি উদ্বুদ্ধ হতে পারি, আওয়ামী লীগকে মোকাবেলা করা খুব একটা কঠিন কাজ হবে বলে আমাদের। ধন্যবাদ এবিএম মোশাররফ হোসেন, জোনায়েসাকে এবং সারওয়ার তুষার আজকে রাজখানের সময় দেওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। জি25 প্রাথমিক রাজখান থেকে ফিরবো আগামীকাল রাত 10টায় নতুন রাজখান নিয়ে। ডিবিসির সঙ্গেই থাকুন।